আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই আগস্ট গণহত্যার জড়িতদের রাজনীতি করার অধিকার নেই জানালেন প্রেস সচিব। বিএনপি ক্ষমতায় গেলে কূটনীতি হবে বাণিজ্যিক কেন্দ্রিক জানালেন আমির হোসেন। খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেবে যুক্তরাষ্ট্র। গণহত্যার সুষ্ঠু বিচার প্রয়োজনীয় সবই করা হয়েছে জানালেন অ্যাটর্নি জেনারেল। इसलिए इस बार भी महाराष्ट्र की तरह हमने इसको वेडनेसडे में रखा है। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. জুলাই আগস্ট গণহত্যা জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, লুটপাট, দুর্নীতি ও জুলাই আগস্টে গণহত্যা জড়িতদের রাজনীতি করার কোনো দরকার নেই। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার -2 ফর্মুলা নিয়েও ভাবছে না বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকালে রাজনীতি কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠিত প্রেস সচিব এসব কথা বলেন। সবার সঙ্গে আলোচনা ভিত্তিতে দেশে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, আমরা যখন ক্ষমতায় আসব আমাদের কূটনীতি হবে বাণিজ্যিক কেন্দ্রিক। প্রতিটি মিশনকে বাণিজ্যের প্রসার এবং প্রবাসীদের সঙ্গে সঠিক বক্ততা নিয়ে তাদের অগ্রগতির প্রতিবেদন দিতে হবে। মঙ্গলবার রাজনীতি একটি হোটেলে আন্তর্জাতিক এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আমির খসরু বলেন, আওয়ামী লীগের শাসন আমলের অর্থনীতিতে আলিগড়দের উত্থানে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আওয়ামী লীগ শুরুতে প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে, এরপর দলটি একে একে সব জায়গা দখল করেছে। পুরো অর্থনীতি তাদের পছন্দের লোকের মধ্যে সীমাবদ্ধ করা হয়। এতে কোমরের সবার সমান সুযোগ না থাকায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, দেশটির অর্থনীতি হবে গণতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করা গেলে দেশ উপকৃত হবে। দেশের এগিয়ে নেওয়ার জন্য উদার রাজনীতি এবং মুক্ত বাণিজ্যকে অগ্রাধিকার দিতে হবে। দেশি বিদেশিদের বিনিয়োগকারীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমাদের যারা ডায়াসপোরা আছে তারা যেন সমান সুযোগ পান সেদিকে নজর দিতে হবে। বিগত সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ভালো। বিদেশি বিনিয়োগকারীদের জন্য এখন খুব ভালো পরিবেশ তৈরি হয়েছে। সামনের দিনে এটি আরো ভালো হবে। দীর্ঘ সময় পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষে 2017 সালের জুলাইয়ে তিনি বিদেশ সফর করেন। বর্তমানে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন 79 বছর বয়সী খালেদা জিয়া। অবশেষে চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার রাতে 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বহন করার জন্য ইতিমধ্যে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউটি সুযোগ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে। জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। বুধবার বাংলাদেশ সময় সকাল 10টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে। সেখানে ভিআইপি প্রটোকল পাবেন খালেদা জিয়া। বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই আগস্ট গণহত্যার বিচারকার্য সুষ্ঠুভাবে করার জন্য যা যা করার দরকার সবই করা হয়েছে। এই বিচারে অ্যাটর্নি জেনারেল অফিসের সহযোগিতা প্রয়োজন হলে সেটিও করা হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধনে করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। উদ্বোধনের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপরাচিত অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। তিনি বলেন, গত জুলাই আগস্ট আন্দোলনের সময় ছাত্র জনতাকে যেভাবে মারা হয়েছে বা হত্যা করা হয়েছে তাতে বোঝা যায় যে মানব বিরোধী অপরাধ উপাদান এখনো আছে। জুলাই আগস্ট যেহেতু গণহত্যা হয়েছে, এর জন্য এখন হত্যার বিষয়ে এখানে বিচার করা হবে। এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্তর্জাতিক নিয়ম অনুসারে বিচার পরিচালনা করা হবে। এই বিচার নিয়ে আরও যেন কোনো বিতর্ক না থাকে সেটি নিশ্চিত করা হবে। বিগত সরকারের আমলে ট্রাইব্যুনালে বিচার নিয়ে নানা বিতর্ক আছে। আপনাদের সরকারের সময়ও তর্ক থাকবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, গত সরকারের আমলে বিতর্ক ছিল, কিন্তু আমাদের সময় বিতর্ক থাকবে না বলে আশা করছি। ন্যায় বিচার নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছি।
এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, রাষ্ট্রপক্ষের অন্যান্য আইনজীবী ও ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 13 জিবি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম 13 জিবি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করল দেশটির নির্বাচন কমিশন। মঙ্গলবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। দিল্লি বিধানসভা মোট আসন সংখ্যা 70টি। একটি মাত্র দফাতে আগামী 5 ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। গণনা আগামী 8 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 17 জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ আগামী 20 জানুয়ারি। নির্বাচন কমিশনার জানিয়েছেন আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সাম্প্রতিক যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। দিল্লিতে মোট ভোটারের সংখ্যা প্রায় 1,55 লাখ। অবাধ ও শান্তি ভোট গ্রহণ করতে 13,033 ভোট গ্রহণ খোলা হবে। দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী 23 ফেব্রুয়ারি। ফলে নতুন হাউস গঠনের জন্য তারা আগেই নির্বাচন করতে হতো। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই গোটা দিল্লিতে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে গেল। নির্বাচন কমিশনার জানিয়েছেন এবার দিল্লিতে 2 লাখেরও বেশি কিছু নতুন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। 85 বছরের বেশি বয়স্ক ভোটাররা চাইলে বাড়িতেও যাতে ভোট দিতে পারে তারও ব্যবস্থা থাকবে। দর্শক, এবার খেলার খবর। বসুন্ধরা ফেডারেশনের কাপে রহমতগঞ্জের কাছে হার দিয়ে যাত্রা শুরু করেছিল মোহামেডান। দ্বিতীয় ম্যাচে অবশ্য চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছিল আফজালের শিষ্যরা। তবে এক ম্যাচ পরেই হারের তেতো স্বাদ পেতে হলো তাদের। আজ সোমবার কুমিল্লা শহীদ ধীরনাথ স্টেডিয়ামের ফেডারেশন কাপ বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবে 1-0 গোলে হারিয়ে আবাহনী লিমিটেড। গোলশূন্য সমর্থক কাটানোর পর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম। চলতি মৌসুমে বিদেশি খেলোয়াড়রা ছাড়া কেবল স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছেন আবাহনী লিমিটেড। তাই নিয়ে চমক দেখাচ্ছে দলটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও শিরোপা লড়াইয়ে রয়েছে দলটি। ফেডারেশনের কাপেও পরবর্তী রাউন্ডে ওঠার পথে তারা। 2 ম্যাচের 2টি জিতে 6 পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের সঙ্গে যৌথভাবে শীর্ষ রয়েছে আবাহনী। 2 ম্যাচ 2 জয় রহমতগঞ্জেরও। অন্যদিকে 3 ম্যাচ কেবল 1টি জয় পেয়েছে মোহামেডান। তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনী ও ইয়াংসের ফকিরাপুর পয়েন্ট 1। স্থানীয় খেলোয়াড়দের নিয়ে ম্যাচ একদিন কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে আবাহনী। তাতে সাফল্য পায় তারা। ম্যাচের 74তম মিনিটে এমনই এক পাল্টা আক্রমণ দৌড়ে বাক্সে ঢুকে ডান দিক থেকে ইব্রাহিমের উদ্দেশ্যে পাস দেন শাহরিয়ার ইমন। সেই পাস থেকে নিখুঁত ট্যাপ ইন বল জালে পাঠান জাতীয় দল থেকে বাদ করা সেই ফরওয়ার্ড। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জুলাই আগস্ট গণহত্যা জড়িতদের রাজনীতি করার অধিকার নেই জানালেন বিএনপি ক্ষমতায় গেলে কূটনীতি হবে বাণিজ্যিক কেন্দ্রিক জানালেন আমির খোদ।
খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেবেন যুক্তরাষ্ট্র। গণহত্যার সুষ্ঠু বিচার প্রয়োজনীয়, সবই করা হয়েছে জানালেন অ্যাটর্নি জেনারেল। দিল্লিতে বিধানসভা নির্বাচন ভোট 5 ফেব্রুয়ারি গণনা এবং চিরপ্রতিদ্বন্দ্বী মোহাম্মদকে হারানো আলোচনা। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।